আহ, আহ, আমার সার্টিফিকেট কোর্স ইন ফ্যামিলি মেডিসিনের 4th ব্যাচের যে স্টুডেন্ট বৃন্দ স্যার, আমাদের এখানে 12 জন স্টুডেন্ট এনরোল করছে। তো ইউজুয়ালি স্যার 8-10 জন থাকে, 1-2 জন স্যার অ্যাবসেন্ট থাকে। আজকেও স্যার কয়েকজন অ্যাবসেন্ট আছে। তো আমাদের এই কোর্সের স্যার আজকে সেকেন্ড উইক চলতেছে। আমি আমি সেকেন্ড কোর্স মডিউলের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি স্যার। আমি লেফটেন্যান্ট কর্নেল কবির আহমদ খান স্যার। আর আমাদের স্টুডেন্টদের জন্য যেটা আমার বলা, আমাদের আহ, মা- রশিদ মাহবুব স্যার, উনি এখন বারেমে, সরি, আমাদের বারেমের ইয়েতে আছে, ডেপুটি ডাইরেক্টর ইয়েতে হিসেবে আছে। এবং স্যারের খুব ফ্রুটফুল একটা মেডিকেল লাইফ আছে, ঐতিহ্যমণ্ডিত একটা মেডিকেল লাইফ আছে। সেটা আমাদের এখানে যারা আছেন তারা হয়তো স্যারকে ওইভাবে চিনেন না। স্যার রিটায়ারমেন্টের পরও পেশেন্টস রাইটস নিয়ে কাজ করছেন। এবং আমাদের যখন স্যারে ইয়েতে ছিলেন, বেসিক্যালি স্যার সার্জন, জেনারেল সার্জন হিসেবে কাজ করতেন, এবং আমাদের বিএমএ এর প্রেসিডেন্ট ছিলেন, আমাদের বিসিপিএস এর প্রেসিডেন্ট ছিলেন। এরকম অনেক ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট স্যার আমাদের সার্ভিসের জন্য, আমাদের মেডিকেল ইয়ের জন্য অনেক কাজ করেছেন সারা জীবনে। এখনো এই বয়সে উনি সমানভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সকলের উপকারের জন্য। এবং আমরা যখন কোর্স নিয়ে গেলে আমরা প্ল্যান করি এবং স্যারদের কাছে যাই, স্যার এবং আজাদ স্যারের কাছে যাই, স্যাররা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করেন এবং আমাদেরকে উৎসাহ দেন, এবং এই কোর্সটাকে চলমান রাখার জন্য। এই বিষয়ে 4th কোর্সে এসে আমরা কিন্তু কিছুটা খুঁচট খেয়েছিলাম ইয়ের ব্যাপারে, সংখ্যার ব্যাপারে। তারপরও স্যাররা বলছে এনি হাউ কোর্স চলমান থাকবে, কারণ এই প্রাইমারি হেলথ কেয়ারের উপর যে ইম্পর্টেন্সটা, সেই ইম্পর্টেন্স স্যাররা খুবই গুরুত্ব সহকারে দেখেন। এবং আমাদের বাডেমের মতো একটা ইনস্টিটিউশনের এবং বাংলাদেশ ইউনিভার্সিটি হেলথ সায়েন্সের মতো একটা ভার্সিটির আমব্রেলার মধ্যে রেখে আমাদেরকে সেই কোর্সটা চলমান রাখার জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। এবং আমরা স্যারদের সাথে কাজ করছি। আপনারা যারা এখন আজকের ক্লাসে বিশেষ করে আছেন, খুবই ভাগ্যবান যে স্যারের একটা ক্লাস আপনারা পাচ্ছেন। তো আপনাদের মধ্যে স্যার, আমি কি ওদেরকে একটু স্যার তাদের ওদের নিজস্ব ওরা ওরা নিজস্ব নিজেরা পরিচয় নিজেদের আপনারা আপনাদের নাম বলে কে কোথায় কি কাজ করছেন আপনারা একটু কাইন্ডলি বলবেন। একজন একজন করে শুরু করেন। সালাম আলাইকুম স্যার। স্যার আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার। স্যার আমি এম আব্দুল রহমান মেডিকেল কলেজ দিনাজপুরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিওলজিতে আছি। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ার ফারুক। স্যার আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এবং এখন স্যার ইবনে সিনা মেডিকেল কলেজে ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্টের দায়িত্বে আছি স্যার। আসসালামু আলাইকুম। স্যার আদাব। আচ্ছা, আমি দেবযানী বড়ুয়া। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজেই ফিজিওলজি বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর খন্দকার ইসমত জাহান রোশনি। আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জামালপুর ব্রাঞ্চে মেডিকেল অফিসার হিসেবে আছি। ওয়েলকাম স্যার, আমি ডক্টর শুভশ্রী। আমি এলাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, এখন কেপিজি স্পেশালাইজড হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে আছি। আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার সাইফুল ইসলাম, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এমার্জেন্সি ইনচার্জ হিসেবে আছি। কেউ আছে না? আবু নাসির আছেন? আবু ঠিক নাসের আছে। আছেন না? আসসালামু আলাইকুম স্যার, আমি ডাক্তার নাহিদ ফারহানা নবী। আমি ফিজিশিয়ান হিসেবে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস এন্ড ডেলিভারি প্রজেক্ট সেখানে কাজ করছি স্যার। সেকুলার একজন দেখছি। সেকুলার আছেন? ডক্টর সেকুলার? আমরা এবার শুরু করি। আমার পরিচয় স্যার দিয়েছে, শুরু করেন কিন্তু স্যার। আমাদের সাথে যারা এখানে আসছো, আমাদের পক্ষ থেকে আমাদেরকে আন্তরিক শুভেচ্ছা।
কারণ হচ্ছে মেডিকেল কলেজে যখন পড়ো তখন সেটা মূলত পাস করার জন্য তোমাদের পড়াটা হয়, কিন্তু প্র্যাকটিসের জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু তখন আর থাকে না। এখন আমাদের কাজটা হচ্ছে তোমাদের সাথে কথা বলে প্র্যাকটিস ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে একটা দায়বদ্ধতার থেকে তোমাদের কি জানতে হবে সেই জন্য আমরা এই কাজগুলো করছি। আর আমরা তোমাদেরকে বলবো না যে তুমি স্পেশালিস্ট হয়ে গেছো, যারা আদার্স। আমি সৌভাগ্যবান যে মেয়েরাও এখানে আসছে, কারণ এখন তো মেজরিটি ডাক্তারি মেয়ে, তারা ছেড়ে দেয়নি এই পেশাটা, এই জন্য তোমাদেরকে আরো বেশি শুনেছি। আজকে আমরা যে কথাগুলো বলবো এগুলো তোমাদের অতি পরিচিত কথা, আমার নতুন করে কিছু বলার নেই। আমি যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যে নতুন করে একটু মনে করে আমাদের এখানে তোমাদের যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো, টপিকসটা অনেক বড়, তাই তার মর্মার্থ দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করবো। ইভালুয়েশন and management of common anorectal condition and immunosclerosis. তোমরা জানো এটা এই anorectal এবং immunosclerosis এটা একটা জাংশন পিরিয়ড ডেভেলপমেন্ট। আর যে জায়গাটা এখানে ঘটে সেটা কিন্তু হচ্ছে এই জায়গাটা তৈরি করতে সুদান এন্ড মেসোডার্মের একটা ফর্ম থাকে। তোমরা যদি ডেভেলপমেন্ট অ্যানাটমিটা জায়গা থাকে, তার সাথে এখানে কতগুলো যে ফিউশন হয় সেই ফিউশন গুলো কিন্তু মূলত অনেকটা কম্পারেটিভ বেস আছে। আরেকটা ফিউশন এখানে হয়, সেই ফিউশন হচ্ছে পোর্টাল অ্যান্ড পোর্টাল পোর্টাল ভেনের সাথে আমাদের সিস্টেমিক ভেনাসের একটা অ্যানাস্ট রয়েছে। এবং সেই জায়গাটা এটা তোমরা মেডিকেল কলেজে যখন অ্যানাটমি করেছো তখন তোমরা এটা জেনে আসছো। আমাদের এখন মূল কাজটা হচ্ছে এই যে এখানকার যে ঝামেলাগুলো বা কমপ্লিকেশন গুলো, হাউ টু এক্সামিন দেম, হাউ টু টেক দ্য হিস্ট্রি, এই জিনিসগুলো হচ্ছে মূল ইম্পর্টেন্ট। অ্যান্ড হোয়ার টু সেন্ড দেম, তুমি যদি নিজে পারো করবা, যদি নিজে না পারো তাহলে হোয়ার টু সেন্ড। প্রথম হচ্ছে যেই জায়গাটায় আমরা আসছি সেই জায়গাটাতে আবারও বলি, যেহেতু ডেভেলপমেন্টাল আবার এখানে মেল এন্ড ফিমেলের একটা ঝামেলা আছে, এটাকে মনে রেখে তোমরা অ্যানোরেক্টালের যে ফিজিওলজি আর অ্যানাটমিটা সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যাক্টোডার্ম এন্ড মেসোডার্মের যে ফিউশনটা হয় সেটা কিন্তু অ্যানাসের 1/3 আর ইয়ার 1 উপরের দিকে যে অ্যানোরেক্টাল রিজিয়নের তার 2/3 এর মধ্যে এই জাংশনটা ঘটে। এখানে যে ঘটতে গেলে নিচের যে ট্রেনটা এটা কিন্তু তোমরা নিজেরও দেখেছো, অনেক সময় অ্যানোরেক্টাল ফর্মেশনে গিয়ে প্রথম যে সমস্যাটা তোমাদের কাছে আসে অ্যাক্টোপিক মানে এখানে তার নিজের জায়গায় না হয়ে অন্য কোথাও দিয়ে এই অ্যানাসে একটা বেরিয়ে গেছে, পথটা বের করে দিয়েছে। এই পথটা মেয়েদের হতে পারে, এটা পিনহোল হতে পারে, বা মোটামুটি অ্যাক্টোপিক যে জায়গাটা দিয়ে যায় অন্য জায়গায় ওটা চলে যেতে পারে। আর ফিমেলের জায়গায় এটা কিন্তু খুব কমন, কিন্তু হচ্ছে জেনিটেলিয়ার মধ্যে গিয়ে তোমার অনেক সময় এটা পারফোরেটেড বা ওপেনিং থাকে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে। আর থার্ড যেটা আসছে, ওরা অ্যানাসের যে কাভারটা থাকে সেটা কিন্তু তোমার ধাক্কা দেওয়া থাকে, সেটাকে আমরা যেটা বলি ইনপারফোরেটেড অ্যানাস। এই কমপ্লিকেশনটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার পক্ষে ইজিলি ডায়াগনোসিস করা সম্ভব, whether it is imperforated or it is misplaced or it is a lately open. এগুলো যদি তুমি পরিষ্কার করতে পারো তাহলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু সুবিধা হবে, জবকে কোথায় পাঠাবে কোথায় পাঠাবে। টিচার স্যার আদাব স্যার, কিছু মনে করেন একটু স্যার, কম শোনা যাচ্ছে স্যার, একটু স্পিকারটা কাছে নিলে। আচ্ছা বুঝছি। ঠিক আছে,
যে কথাগুলো বলতেছিলাম সেটা ছিল তোমার এই জায়গাটাতে দাঁড়ানো। এখন আমরা এই জায়গাটার জন্য তোমার এইটা একটা কিন্তু একটা আরেকটা সমস্যা আছে। এটার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, ওয়েদার ওয়্যার ইউ এক্সামিন, এবং তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইট সোর্স। তুমি যদি উপযুক্ত লাইট না পাও তাহলে কিন্তু তুমি এটা পরীক্ষা করতে পারবে না। এই লাইট সোর্সটা হচ্ছে স্পট লাইট, এখানে ব্যবহার করতে পারো। তোমার যে এনভায়রনমেন্টে এই অ্যানোরেক্টাল রিজিয়ন পরীক্ষা করার জন্য একটা স্পট লাইট থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে তুমি এটা পরীক্ষা করতে পারবে না। At the same time, digital examination যদি মানে তোমার গ্লাভস পরে লুব্রিকেন্ট লাগে ডিজিটালিও তুমি এই জায়গাটা এক্সামিন করে দেখবা। প্রথম হচ্ছে whether it is covered anus or incorporated anus, or whether it is a ectopic anus, whether it has opened in some other places. এটা গেল তোমার প্রথম কাজ এই জায়গায়। ইনগুইনোস্ক্রুটাল সোয়েলিং তো এখানে তাই আছে। ইনগুইনোস্ক্রুটাল সোয়েলিং এর মূল জায়গাটা হচ্ছে স্ক্রুটাম ইজ দ্য প্লেস ওয়্যার টেস্টিসকে তুমি রাখো, এবং তার জন্য একটা এনভায়রনমেন্ট এবং একটা টেম্পারেচার প্রয়োজন। সেই জায়গাটাতে তোমার কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। সুতরাং তোমার ওই ইনগুইনোস্ক্রুটাল সোয়েলিংটা পার্টিকুলারলি ছেলেদের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট। আর ইনগুইনোস্ক্রুটাল সোয়েলিংটা একটা প্রথম যে জিনিসটা আসবে, স্ক্রুটামটাকে দেখে তোমাকে ফয়সালা করতে হবে whether there is a testis in the scrotum, টেস্টিসটা আছে কি এবং দুটোই আছে কিনা, অথবা স্ক্রুটাল ব্যাগ ইজ এমটি। এটা তোমাকে আগে প্রথম পরীক্ষা করে নিতে হবে যে এটা তোমার লাগবে। এই জায়গাটা তুমি ফয়সালা করতে পারো, তাইলে তুমি কিন্তু তার গ্রেডিং ওটা বের করতে পারো। স্ক্রুটামে আসে নাই বা এটা অন্য কোনো জায়গায় রয়ে গেছে, এই জায়গাটা তোমার জন্য বের করতে হবে। এবং আনডিসেন্ডেড টেস্টিস যেটা হচ্ছে, কিন্তু ওর লোকেশনটা কোথায়? আনডিসেন্ডেড টেস্টিসের লোকেশন দুটা জায়গায় হবে, একটা হচ্ছে ইনগুইনাল ক্যানালে, না হয় অ্যাবডোমেনে। ইনগুইনাল ক্যানালে যেটা হয় সেটা আর্লি স্টেজে তুমি ডিটেক্ট করতে পারো, হরমোনাল থেরাপি দিয়ে কিন্তু ওটাকে ডিসেন্ট করানো যায়। এটা হচ্ছে একটা ব্যাপার। আর যদি সেটা না করা যায় দেন ইট নিডস তোমার সার্জারি। এটা হচ্ছে যে তোমার ইমিউনোস্ক্রুটাল রিজিয়নের দরকার। ফর ফিমেল এই ইমিউনোস্ক্রুটাল রিজিয়নে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তার, বিকজ দেয়ার ইজ নো কোশ্চেন অফ টেস্টিং, বাট দেয়ার ইজ এ কোশ্চেন দ্যাট দেয়ার উইল বি এ what we should say that তাদের যে আনডিসেন্ডেড এখানে না হলেও এখানে কিন্তু তাদের যে টেস্টিজের বদলে ওভারি এখানে সাধারণত আসে না, কিন্তু তাদের আদার টাইপ ইমিউনোস্ক্রুটাল রিজিয়নে হার্নিয়েশনটা হতে পারে। যে হার্নিয়েশনটা হয় যদি তোমরা ডেভেলপমেন্টালি দেখো, হওয়ার যে হচ্ছে যেটা হলো তোমার টেস্টিসকে টেনে আনে, এটা হচ্ছে এ পোর্শন অফ দি পেরিটোনিয়াম, যেটা স্ক্রুটামের সাথে ডিসেন্ডেড হওয়ার সময় ওকে ওখানে ফোর্সফুলি টেনে আসে। এবং সেটা কিন্তু ফিমেলদের ব্যাপারও ওই ইয়েটা থাকে, কি বলে পেরিটোনিয়াল জিনিসটা থাকে, এবং ওখানে একটা কোনো কোনো সময় সোয়েলিং পেতে পারে। এই জিনিসগুলো তোমরা যদি নজর রাখো এবং if you can examine those things, then it will be very comfortable for you diagnosis. এই ডায়াগনোসিস গুলো যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারো এবং পেশেন্টকে যদি রিঅ্যাসিওর করতে পারো, তাইলে কিন্তু তোমার রুগীর প্রতি রুগীর যে কনফিডেন্সটা দ্যাট উইল বি উইথ ইউ। এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে। আমি আপাতত যেটুকু বললাম সেটুকু হচ্ছে ডেভেলপমেন্টাল ফ্রেমে তোমরা কি পাবা, তারপরে বাকি যে জিনিস আছে ইংলিশ স্টুডেন্ট সেগুলো আমরা পরে আসছি। এখন এর মাঝখানে তোমাদের বুঝের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কোয়ারি করতে পারো যে
কিছু কোয়ারি তোমাদের আছে কি? হ্যাঁ ডক্টর, আপনারা স্যারের কথা বুঝতে পারছেন? একটু ডিস্টার্ব হচ্ছে স্যার, আজকে নেটে একটু মনে হয় প্রবলেম হচ্ছে, তো সাউন্ডে একটু ডিস্টার্ব হচ্ছে, বাট পরবর্তীতে স্যার একটু স্পিকারটা কাছে নেওয়াতে ক্লিয়ার হয়েছে সাউন্ড। আপনাদের এখন পর্যন্ত আপনাদের স্যার যা বলছে তার মধ্যে কোনো ইয়ে আছে, কোনো কোশ্চেন কোয়ারি আছে, আছে, কিছু আছে? কোয়ারি যদি থাকে তাহলে আমি ইয়ে করি, কোয়ারি কেউ একজন রেসপন্স করেন, কোয়ারি স্যার থাকুক না স্যার থাকুক। একটু জানতে চাচ্ছিলাম ওই যে ফিমেল ইনগুইনাল রিজিয়নের যে, স্যার একটু যদি আবার একটু রিপিট করতেন স্যার, এটা একটু। জি কোনটা জানতে চাচ্ছিলেন? স্যার ফিমেল ইনগুইনাল রিজিয়ন। আচ্ছা, ফিমেল ইঙ্গুরাল রিজিয়ন কিন্তু ওদেরও ডেভেলপ, ঠিক আছে? সেই ডেভেলপমেন্ট হচ্ছে যে, কিন্তু ওদের টেস্টিং দেয়। জি সুতরাং স্যার। পেরিটোনিয়ামের যে জায়গাটা ওদের নেভিয়াতে আছে, কিন্তু ওই পেরিটোনিয়ামটা আচ্ছা লাগে, ঠিক আছে? কারণ ওদের স্ক্রোটামের রিপ্লেসমেন্ট হচ্ছে নেভিয়াম, নেভিয়াম মেজুরা এটা। ওই ইয়ে যেটাকে আপনার পুল করে, কি বলে যে টেস্টিসকে পুল করে যেটা ইয়াতে নিয়ে আসে, সেই জায়গাটার মতো ওদের এখানে ওইটা থাকে, এবং অনেক সময় একটা সোয়েলিং দেখবেন, বাট দ্যাট ইজ এমটি। সুতরাং সোয়েলিংটা ওইটা ওই রেডিমেন্টেড যে ইয়াটা সেটা এখানে থাকে। ফিমেলের টেস্টিস আসবে না, কিন্তু সোয়েলিং হতে পারে। আচ্ছা, দ্যাট ইজ ইলংগেশন অফ দ্য প্রসেসাস ভ্যাজাইনালিস বলে যে শব্দটা থাকে, সেটা এখানে। থ্যাংক ইউ। আর কারো কিছু বলো? থ্যাংক ইউ ডক্টর আনোয়ার। আর কেউ কিছু বলবেন? একটু রেসপন্সিভ করেন, কারণ ক্লাসে তো সামনাসামনি হইলে একরকম হয়, যেহেতু এটা অনলাইন ক্লাস, আপনারা একটু কথা না বললে আমরা স্যার আনন্দ বুঝবে না। পাই না, আমরাও বুঝি না যে আপনাদের হ্যাঁ, পড়াশোনাতে কোনো লাভ স্যারে হচ্ছে কি। স্যারে বুঝতে পারবে না যে আপনারা শুনছেন কিনা সব। ঠিক একটু রেসপন্স করবেন, কোশ্চেন থাকতে পারে, সাথে কিছু কোশ্চেন অ্যাড থাকতে করতে হবে, পারেন। বুঝের মধ্যে সমস্যা থাকতে পারে, কারণ আমি কিন্তু আপনাদেরকে মাত্র বেসিক জিনিসটাই বলবো। আমি কিন্তু আপনাদের এখানে অন্য কোনো জিনিস এখানে আনতে চেষ্টা করছি না, কারণ একটা জেনারেল হ্যাঁ, প্র্যাকটিশনার আমাদের যে জিনিসটা দরকার তাকে আমরা সেই জিনিসটাই বলার চেষ্টা করি। আমাদের প্রাইমারি কেয়ারে এগুলো খুব কমন স্যার। আমি আশা করি ওরা খুব উপকৃত হবে স্যার এই ইয়ার জন্য, যে একটু একটু মাইন্ডলি শুনেন এবং স্যারের সাথে একটু ইন্টারেক্ট করেন, যাতে এটা একটু লাইভলি হয় ক্লাসটা। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। নেক্সটে কিন্তু কমপ্লিকেশন দ্যাট ইজ কমন ফর বোথ মেল এন্ড ফিমেল, সেটা হচ্ছে পাইলস। পাইলসের ব্যাপারটা কিন্তু এটা কিন্তু একটা, এটাকে আমি রোগ বলবো না, এটা কিন্তু ডেভেলপমেন্টালি একটা জিনিস আছে। সেই ডেভেলপমেন্ট জিনিসটা হলো আপনার এই পাইলসটা মূলত হয় পোর্টাল ভেনাস সিস্টেম এবং সিস্টেমিক ভেনাস সিস্টেমের বিভিন্ন যখন ফিউশন হয়, সেই জায়গাটাতে এটা হয়। আপনারা যদি রেক্টামের ব্লাড সাপ্লাই দেখেন, ওখানে কিন্তু পোর্টাল ভেন আছে, এবং নিচের থেকে আপনার সিস্টেমিক ভেন সিস্টেম রয়েছে। এখন এই পাইলসটা হয় কেন? পাইলস কিন্তু এটা ইনএভিটেবল। যারা চারটা হাত পা দিয়া চলে, তাদের কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স অন্তত অ্যানাল রিজিয়নে থাকে না বা রেক্টামে থাকে না, তাদের কিন্তু পাইলস হয় না। কিন্তু আমরা যেহেতু লোপাই প্রাণী, এবং আমাদের ডেফিকেশনের সময় একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেই ফোর্সের জন্য কিন্তু আপনার প্রতি মুহূর্ত ভেনাস সিস্টেমের সাথে একটা সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষ আরো বেশি হয় যদি কনস্টিপেটেড থাকে। কনস্টিপেশনের ফ্রেমে একটা কিন্তু এই পাইলসের মূল উপাদান, ইফ ওয়ান ক্যানট বি ডেফিকেটেড প্রপারলি। এখন এই জায়গাতে এসা পাইলসের যে জায়গাটা, এখানে কিন্তু দুটো জিনিস এসে দাঁড়ায়। একটা হচ্ছে যেটাকে আমরা বলি সুপারফিশিয়াল, আর ডিপ। সুপারফিশিয়ালটা হচ্ছে একটা লাইন আছে, ডেন্টেড লাইন, সেই লাইনের উপরে অথবা সুপার স্প্রিংটার
অ্যানার উপরে যেটা, সেটা হচ্ছে একরকম, আর নিচের দিকে আরেক রকম। এখানে পাইলস বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু ভেরিকোসিটি অফ দি ভেন। পাইলস কিন্তু আর্টারির ব্যাপার, ইট ইজ এ ভেরিকোসিটি অফ দি ভেন, থিনিং অফ দি ভেনাস ওয়াল যেটা হয়, সেটার মধ্যে সংঘর্ষ লাগে যখন আপনি ফোর্সফুলি ডিফিকেট করেন। এটাই আপনাকে ব্লিডিংটা দেয়, এবং এটাকেই আমরা পাইলস বলতে পারি। পাইলসের আবার এখানে গ্রেডিং আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, আবার আছে প্রাইমারি এবং সেকেন্ডারি। দেয়ার আর লটস অফ ডিফারেন্স। কিন্তু মূল জায়গাটা আসতেছে যে এখানে ডিফিকেশনের সময় ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না। যদি ব্লিডিং হয়, তাইলে ধরে নিতে হবে যে কোনো জায়গা থেকে তার ভাস্কুলারিটি ইম্পেয়ার্ডের জন্য তার ভেনাস ব্লাডটা স্টুলের সাথে চলে আসে। আবার কিন্তু আরো একটা ঘটনা আপনি বলতে পারেন, সেটা আগে হচ্ছে না পরে হচ্ছে, এগুলো অনেক কথা আছে, হিস্ট্রিতে আপনি পাবেন। আপনার কিন্তু মূল দায়িত্বটা হবে ব্লিডিং পার রেক্টামে যেটা হয় সেটাকে আপনার ওর হিস্ট্রি থেকে এবং কি বলে যে ডিফিকেশনের হিস্ট্রি থেকে আপনি এটার তথ্যটা পেতে পারেন। সেই তথ্যটা যদি পান, তখন কিন্তু আপনি তাকে ডায়াগনোসিস করার জন্য প্রস্তুতি নেবেন। সেই প্রস্তুতিটার একটা প্রক্রিয়া আছে, সেই প্রস্তুতিটা ইচ্ছা করলে আপনি পারেন না, কারণ এর জন্য আবার সেই লাইট সোর্স লাগে এবং একটা ইনস্ট্রুমেন্ট লাগে, যেটাকে আপনারা সবাই প্রক্টোস্কোপ বলে জানেন। আর প্রক্টোস্কোপ দিয়ে যদি আপনি দেখেন, তাইলে কিন্তু আপনি দেখতে পাবেন জ্বর ব্লিডিংটা কোন জায়গা থেকে হচ্ছে। সেখানে সাধারণত 3, 7, 11 এই 4টা পয়েন্টে, এটা যেহেতু সার্কুলার, সেখানে এই 4টা পয়েন্ট থেকে আপনার আর একটা প্রপোর্শন এবং উইক ভেনাস ইয়েটা ঝুলে থাকে। এই জায়গাটায় আপনার এটা একটা ডায়াগনোসিস করতে পারেন, কিন্তু ফিঙ্গার দিয়ে ডায়াগনোসিস করে কিন্তু পাইলস ডায়াগনোসিস করা সম্ভব নয়। আপনাকে পাইলস দিয়ে ইন্টারনালি আপনাকে দেখতে হবে যে পাইলসের যে জায়গাটা কয়টা আছে, এটা কত বড়। এখন আবার সেই আপনাকে আবারও বললাম, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি হচ্ছে যেটা ভিতরেই থাকে, বাইরে কখনো আসে না। সেকেন্ড ডিগ্রিটা হচ্ছে বাইরে আসে আবার চলে যায়। আরেকটা আছে যেটা বাইরে আসে আর চলে যায়। সুতরাং এগুলো কিন্তু ওই ভেরিয়েশন গুলো আছে। তো ওগুলো সাধারণত যারা স্পেশালিস্ট, তারাই ওগুলো নিয়ে চিন্তা করবে, তারাই ওগুলো দেখবে। আপনাদের প্রথম শর্ত হচ্ছে ব্লিডিং পার রেকটাম যদি আপনারা পান, তাইলে আপনি, এটা মেল হোক ফিমেল হোক, আপনার এটা কিন্তু আপনাকে সার্টেন করতে হবে ওয়েদার ইট ইজ এ পাইলস অর নট। আর যে জায়গাটা আসবে, আরেকটা জিনিস আছে এখানে, যেটা হচ্ছে ফিশার। পাইলসের সাথে ফিশারের একটা জায়গা আছে। ফিশার মানে চিড়ে যাওয়া, অ্যানালটা একটা চিড়ে যায়। চিড়ে যাওয়ার ফ্রেমটা হচ্ছে, আর স্টুল যখন আসে তখন কিন্তু আপনার ওই যে প্রেশারটা দেয়, তাতে অ্যানাল প্রেশারটা চিড়ে যায় এবং সেটা ব্লিডিং, এবং এটা মোর প্রিডমিনেন্ট এই ফিশার টু দা ফিমেল। আর ফিমেলের যে পেলভিক কার্ভেচার আছে, তার সাথে কিন্তু এটা সম্পৃক্ত, এবং এটা মোর প্রমিনেন্ট হয় যে সমস্ত মেয়েরা বলে যে প্রেগনেন্টির সময় ওদের এই যে স্টুলটা ডেলিভারি করা, যেহেতু ফিটাসটা পেলভিসে আছে, তাদের একটা ঝামেলা হয়। সুতরাং ওদের কিন্তু মূলত অ্যানাল ফিচারটা প্রেগনেন্সির সাথে জড়িত, এবং অনেক মেয়েই আপনার এই অ্যানাল ফিচারে ভুগে অন প্রেগনেন্সি অ্যান্ড আফটার পার্চুরেশন। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা গেল তাদের ব্যাপার। আর আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি কথা বললাম, এটা একটা গেল। আরেকটা জিনিস আছে, সেটা আরেকটা জিনিস হলো এখানে, যেটা আপনি ফিস্টুলা। ফিস্টুলা হচ্ছে, আপনারা দুটা জানেন, একটা সাইনাস আর একটা ফিস্টুলা। সাইনাস কিন্তু হচ্ছে একদিকে অরকু, অন্যদিকে বন্ধ। আর ফিস্টুলা হচ্ছে কমিউনিকেশন বিটুইন দ্য এক্সটেরিয়র অ্যান্ড দ্য ইন্টারনাল,
অথবা ইন বিটুইন দ্য টু হলো ডিসকাস। আমাদের এখানে কিন্তু যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফিস্টুলাটা। ফিস্টুলা আমাদের এখানে যে সিকোয়েন্সটা হয় সেটা কিন্তু উৎপত্তিটা হয় অ্যানোরেক্টাল অ্যাবসেস। যখন অ্যাবসেস হচ্ছে, কারণ ইহার একটা ধর্ম হচ্ছে আপনার ফ্লুইডে সে বের হতে চেষ্টা করে, অ্যাবজর্ব হয় না। বের হতে গেলে দুইভাবে হতে পারে, আর ইন্টারনাল ওয়ালটা যেহেতু দুর্বল, তারা কিন্তু ফিস্টুলার প্রাথমিক যে ব্যাপারটা সেটা হচ্ছে রেকটাম বা অ্যানাসে ওরা ডেলিভারিটা করে দিয়ে দেয়, ফুটাটা করে। কিন্তু ওই ফুটাটা তো আর বন্ধ হয়, সুতরাং সাবসিকুয়েন্টলি ওখানে ইনফেকশনটা কন্টিনিউ করে। অ্যাট দ্য এন্ড এটা আইসা স্কিনের বা অ্যানোরেক্টাল রিজিয়ন এটা দাঁড়ায়, এবং সেখানে দে আর ট্রাইং টু হ্যাভ এ প্যাসেজ ফর দিস ফ্লুইড, এবং যখন দুইটা কমিউনিকেট হয়ে যায় তখন এই ফিস্টুলাটা হয়ে যায়। সুতরাং এইগুলো মনে রাখতে হবে, ফিস্টুলা আর ফিসা। আর আরেকটা আছে সাইনাস। সাইনাসটা সাধারণত ডাক্তারদের কাছে কম্পারেটিভলি কম আসে। এগুলো কিন্তু সবটাই আপনার নিরীক্ষাটা আপনাদের করতে হবে, এবং লাইট সোর্সটা আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো যদি আপনারা মনে রাখেন, তাহলে কিন্তু অ্যানোরেক্টাল রিজিয়নের যে কমপ্লিকেশন গুলো আছে সেগুলো আপনারা ইজিলি জানতে পারবেন। স্যার ওই স্যার স্যার এইটা একটু আবার আমি বুঝতে পারিনি, সাইনাস ফিস্টুলা আর ফিশার সাইনাস ফিস্টুলা ফিগারটা একটু কাছে সাইনাস ফিস্টুলা এন্ড ফিশার জি জিনিস আছে। সাইনাস হচ্ছে চিড়ে যাওয়া। চিড়ে যাওয়াটা হচ্ছে মনে করেন হাড়টা ওটা কিন্তু রিটেন করে না, কিন্তু যেহেতু এই চিড়ে যাওয়াটার একটা ঝামেলা আছে, ওই আনহেলদি যে জায়গাটা, ওই আনহেলদির জন্য ও কিন্তু ইয়ে করতে পারে না, কি বলে যে হিল আপ করতে পারে। হিল আপ না করতে পেরে যতবার আপনি পায়খানা করবে বা কিছু পাস করবে, সে কিন্তু প্রতিবারই ট্রমাটাইজ হয়। সুতরাং এই সাইনাসটা কিন্তু হিল আপ করে না। কিন্তু সাইনাসের ব্যাপারটা হলো, ও কিন্তু আপনাকে যদি বলি এটা একটা খাল, খালের মতো একটা আছে, এটা হেলদি হয় না, এবং সে হেলদি করতে গেলে ওকে তো ডেফিকেশন বন্ধ করতে হবে। ডেফিকেশন তার বন্ধ রাখতে হবে না, সুতরাং ফিশার ফিস্টুলা। এবং প্রশ্নটা হচ্ছে আপনি এটা পরীক্ষা করতে গেলেই বুঝবেন যে ফিশার বা ফিশারে কিন্তু আপনি যদি পাররেক্টাল এক্সামিনেশন টু মাচ করবেন। So don't try to introduce your finger to the rectum বা anal canal আপনি করবেন না। কারণ এই জায়গাটাতে আপনার একটু প্রশস্তি করতে হবে, এবং এই জায়গাটাতে ওদেরকে যেটা করতে পারেন, একটা কনজারভেটিভ চিকিৎসা আছে। সেই কনজারভেটিভ চিকিৎসাটা হলো আপনার লুব্রিকেন্ট ব্যবহার করে। ওরা যদি ওখানে লুব্রিকেন্ট ব্যবহার করে এবং কোনো কোনো সময় সেটা যদি সেফ ডেলিভারি হয়, ইরিটেশন যদি না হয়, তাহলে এটা আপনার এটা করতে পারে পসিবিলিটি। আর আপনাকে যে ফিস্টুলার কথা বললাম সেটা হচ্ছে কমিউনিকেশন এক্সটার্নাল এবং ইন্টারনাল অর টু হলো ডিসকাস। সেই ফিস্টুলাটা কিন্তু বাস্ট করে একটা পোর্শন চলে যায় ইন্টারনালের দিকে, আরেকটা পোর্শন চলে আসে নিচের দিকে চামড়া ফুটা করে। এবং এই ফিস্টুলার যে সমস্যা সেটা কিন্তু একটা হচ্ছে সাবকিউটানাস, আরেকটা সরি আমি একটু পানি খেয়ে নিই। এই জোহের জোহের একটু দাঁড়াবো। হ্যালো, আপনার কি কিছু বুঝতে পারতেছেন? সাউন্ডে কি খুব প্রবলেম হচ্ছে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটু কষ্ট করে যদি আপনারা স্যার ওই যে একটু ডিস্টার্ব হচ্ছে স্যার। স্যার হেডফোন
স্যার আজকে হেডফোন ডিস্টার্ব থাকলে করছেন। হেডফোনটা ইউজ করলে না, হেডফোন ইউজ করতেছি, স্যারের হেডফোনেই মাইক্রোফোনটা স্যার। যদি একটু মুখের কাছে হ্যাঁ, থাকে স্যারের তাহলে বোধহয় একটু ক্লিয়ার মাইক্রোফোনটা থাকে। মুখের হ্যাঁ, কাছে এখন থাকলে ভালো থাকতো এখন স্যার। দেবযানী তো দুবার বললো, এটা এটা তো সিনিয়র স্যারকে স্যারকে তো এত বারবার বলা জি যায় না। জি আমি জি জি নেক্সট জি টাইম স্যার, জি স্যারকে স্যার। একটা হেডফোন দেওয়ার ব্যবস্থা করব। আর জি। আমি একটু ইয়েকে বলি এখানে কে আছে, জামিউল আছে কিনা বা হাসিব আছে কিনা, নেক্সট টাইম একটু এটা হেডফোনের ব্যবস্থা করতে হবে স্যারের এখানে, বুঝতে পারছো? জামিউল কি আছো বা হাসিব? স্যার আপনার কথা কেটে আসছে স্যার, শোনা যাচ্ছে। ও, আমার কথাটা কেটে যাচ্ছে, মানে না, একটু আমরা নেটও, শুনতে পাচ্ছি। হ্যাঁ নেটও একটু ডিস্টার্ব হচ্ছে আসলে। এই জামিউল আছো না? কে হোস্টে, কে আছো হোস্টে? স্যার স্যার হ্যাঁ আছে। আসিফ, আমার কথাটা বুঝতে পারছো? স্যারকে একটা হেডফোনের ব্যবস্থা করতে হবে নেক্সট টাইম, আজকে তো আর পারলা না। জি স্যার স্যার স্যারের আপনার এখানে তো কথা কেউ শুনি নাই নেই মনে স্যার, হয়। শুনতে পারিনি স্যার। না, আমি হাসিবকে বলছি, হেডফোনে হাসিব কি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু সমস্যা হচ্ছে কিন্তু শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঘটনাটা বুঝলাম না। এটা কি নেটে প্রবলেম হচ্ছে আজকে? না, স্যারেরটা হচ্ছে স্পিকারেরই ওইটা। স্যারের মানে আমার স্পিকার কাছে নিলে সুবিধা হতো। হ্যাঁ না, আমাকে শুনতে প্রবলেম হচ্ছে কারো হ্যাঁ কারো হ্যাঁ, আপনাকে স্যার শুনতে, আমি আপনারটা শুনতে পাচ্ছি। মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, অল্প সময়ের জন্য 10-20 হ্যাঁ, সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, আবার চলতেছে। ও না, এটা এটা দেখো তোমাদের নিজস্ব কিছুই আছে কিনা, ওই দেবযানী তো শুনতে পাচ্ছে। হ্যাঁ, তো আমি আজ শুনতে যাই হোক, পাচ্ছি। অসুবিধা নেই, আমরা এটা এটা আর একটু ক্লিয়ার করার এই জহির, চেষ্টা করবো। একটু আমি কই রাখি? আমি যে আমি সরি, আর এরপরে থেকে আমি বেটার অ্যারেঞ্জ করতে পারবো। আমি হেডফোনটা পাচ্ছি না, হেডফোনটা পাচ্ছি আর একটু ভালো। বুঝতে পারছি, ঠিক হেডফোনটা আছে, হলে আরো ক্লিয়ার হয়ে যেত, অসুবিধা নাই স্যার। ঠিক আছে, আমি আপাতত বাকিরা সবাই হেডফোন ইউজ করেন, আর একটু মাইনুটলি শোনার চেষ্টা করেন। আমি শুনছি, কিন্তু আপনারা একটু শোনার চেষ্টা করেন, একটু ডিস্টার্ব হচ্ছে, সরি। তাইলে এখন যে জায়গাতে আমরা গেছিলাম সেটা হচ্ছে ফিস্টুলার ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড। সুতরাং ফিস্টুলা আমার কিন্তু 3 রকমের বললাম। সেটা হচ্ছে সুপারফিশিয়াল, তারপরে যে তোমার একটা ফ্রেম আছে, তারপর হচ্ছে ডিপ। ডিপটা কিন্তু ফিস্টুলার যেটা হচ্ছে ওটার হিস্টোগ্রাম করতে হবে। সুপারফিশিয়াল সাবডিউরাল বা সিলারটা না করে যদি মনে করো এটা ডিপে চলে গেছে, তাহলে কিন্তু তোমার একটা ওই পার্থক্য করার জন্য ফিস্টুলোগ্রাম করতে হবে। আর ফিস্টুলোগ্রাম করা ছাড়া তুমি কিন্তু এটা করতে পারবে না। আমার একটা ধারণা যে তোমরা মূলত ফিচারটা ম্যানেজ করার চেষ্টা করো। আর তুমি সুপারফিশিয়ালটা যদি পাও তোমাদের সেটিং এ, সেটা দেখে করতে পারো। বাকিগুলো অন্য জায়গায় পাঠাতে পারো। এবং এর মাঝখানে আরেকটা পিকুলিয়ার আছে, সেটা হচ্ছে যেটা হচ্ছে রেকটামের সাথে বেসিক্যালি ওর ভ্যাজাইনাল আবার ফিস্টুলা হয় জন্ম। অনেকে দেখো যে জন্মগত এগুলো হয়ে গেছে অনেক সময়, ডেভেলপমেন্ট এরার। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় তোমাদের যে ইয়েটা, এটাকে দেখা এবং অ্যাপ্রোপ্রিয়েটলি ডায়াগনোসিস করে হায়ার স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেওয়া, সো দ্যাট দে ক্যান মেক দ্য থিংস ডান। এখন এটা গেল তোমার অ্যানোরেক্টাল। আরেকটা জিনিস রেক্টালের ব্যাপার, আরেকটা জিনিস এখানে তোমার আছে, সেটাকে কিন্তু এটা পার্টিকুলারলি ছেলেদের ব্যাপারে হয়, হাইড্রোসিল। হাইড্রোসিলটা হচ্ছে তুমি যদি ধরো যে টেস্টিসের যে কাভারিংটা, সেই কাভারিংটা বা টেস্টিসটা যখন তোমার নিচের দিকে নামে বাই রিট্রাকশন অফ দি স্কুটারের সাথে যে ডেভেলপমেন্টালি নেমে আসে, আর দুইটা লেয়ার, ভিসারাল লেয়ার একটা বাইরে। মানে ভিসারাল লেয়ারে তোমার ফ্লুইড জমে, আরো কারণ সবার যে হয় তাই না, আবার কতগুলো স্পেসিফিক কারণ আছে। যেমন ফাইলিং, ইডিওপ্যাথিক যেমন আছে, ফাইলেরিও আছে, এবং আদার রিজনসও তোমার জমতে পারে। সেই জমাটা
ফলে তখন ওই ইন বিটুইন দ্য টু পেরিটোনিয়াল লেয়ার, ভিসারাল এন্ড ইয়ে লেয়ার, এখানে কিন্তু ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা জমে যখন, তখন এটা অ্যাবজর্ব হয়ে যায় না, এটা কিন্তু এখানে রিটেইন করে। সুতরাং এই ফ্লুইডটা বেশি দিন থাকার মানেই হলো এটা কিন্তু স্ক্রোটামটাকে বড় দেখাবে এবং অ্যাট দি সেম টাইম একটা ডিসকমফোর্ট ফ্রেমে সে চলাফেরা করে। মেয়েদের যে আমরা এর আগে যেটা বললাম, মেয়েদের এটা হয় সেটা হচ্ছে লেবিয়ার ওখানে পেরিটোনিয়ামের যে ইয়ার ডেভেলপমেন্ট লেগে থাকে, ওখানে কোনো কোনো সময় এটা জমতে পারে। এটার প্রথম শর্ত হলো এটা কিন্তু দিস ফ্লুইড স্ট্রেস পাবে। যদি একটা লাইট দিয়ে এটাকে পরীক্ষা করো, তাহলে তুমি ইজিলি দেখতে পাবা যে ওখানে তোমার পানি আছে। অথবা তারপরে যদি তুমি আর করতে পারো, একটা মিডিল দিয়ে স্প্রে করলেই দেখা যায়। এই হাইড্রোসিলটা ইজি টু ট্রিট, এটা তুমি তোমাদের ইয়াতে যদি অ্যাসেপ্টিক প্রিপারেশন নিতে পারো, তাহলে তুমি কিন্তু এটা নিজেরও সার্জারি করতে পারো। কারণ এটা সিম্পল জিনিস, তুমি এটা কেটে এটাকে জাস্ট ঘুরে দিয়ে দাও। কারণ সিপিটির যে পেরিটোনিয়ামটা থাকে, সেটা যদি আমাদের জেনারেল ইয়ের সাথে আমরা দিয়ে দিই, ওর যে ফ্লুইডটা ওই যেহেতু ক্যাভিটিটা থাকছে না, ওখানে জমতে পারবে, জমতে না পেরে এটা তোমার অ্যাবজর্ব করে যাবে। সুতরাং এটা গেল তোমার হাইড্রোসিল। আর হার্নিয়াটা কিন্তু একটু কমপ্লিকেটেড। এটা হচ্ছে তোমার ইন্টেস্টাইন নিচের দিকে নেমে আসে। ওই যে 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 ইয়াটা বললাম, পেরিটোনিয়ামের যে জায়গাটা, ও টেনে নিয়ে আসে। প্রথম দিকে এটা ধরো ছোট থাকে, যতই দিন যায় এটা বড় হয়, এটা জন্ম। আরেকটা অ্যাকোয়ারটা হচ্ছে তুমি যদি ইয়ে লিফটিং করো, হেভি এক্সারসাইজ করো, তাহলে কিন্তু ইন্টেস্টাইনটা ওখান থেকে বাইরে চলে আসে। এবং দিস অল নিডস এ গুড অ্যাটেনশন ফর ম্যানেজমেন্ট। এগুলো কিন্তু কোনোটাই তোমার ইয়ের ম্যানেজমেন্ট না, মেডিসিনাল ম্যানেজমেন্ট না। এটা পুরো জিনিসটি তোমাকে সার্জারি করতে হবে। সুতরাং এটাকে তোমরা চেষ্টা না করে স্পেশালিস্ট সেইটা দিয়ে ফেলবে। এগুলো হচ্ছে এটার মূল জায়গা। আর তোমাদের আরো যেগুলো আছে, আরো যে ইয়েগুলো আছে, এই সোয়েলিং গুলো আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে প্রথমই হচ্ছে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, এটা কোথায় আছে এবং কি করে তোমরা এটাকে ডায়াগনোসিস করবে। অল দি থিংস হোয়াট ইউ আর সেটা হচ্ছে জাস্ট টু এক্সামিন অ্যান্ড মেক দ্য ডায়াগনোসিস, reassurance to the patient, and for send them to further management in a higher center. তো এই জিনিসগুলো তোমাকে ইয়ে করতে, মানে এটা কিভাবে করবা তোমার, কারণ জেনারেল প্র্যাকটিসটা কিন্তু সবসময় link up with a referral system. If you have got not a good referral system, তাহলে কিন্তু এটা ডেভেলপ করবে না। সুতরাং তোমার রেফারেল সিস্টেমে তোমার এরিয়াতে যারা আছে তাদের সাথে তোমার একটা লিঙ্ক আপ থাকতে হবে, সো দ্যাট ইউ ক্যান ম্যানেজ ইট ইন এ বেটার ওয়ে। এবং এই গেল মোটামুটি ইন এ নাটশেল অফ দিস থিংস। এখন ফার্দার যে জিনিস আছে সেগুলো আমরা ডিসকাশনে যেতে পারি। তোমরা তোমরা কয়জন হাইড্রোসিল দেখেছো এবং কিভাবে সেটা ডায়াগনোসিস করছো? ক্যান এনিওয়ান টেল মি সো দ্যাট আই ক্যান have some idea what how much do you know? হাইড্রোসিল দেখেছো? হ্যালো, কথা বলেন, আপনারা হাইড্রোসিল দেখছেন কিনা? হাইড্রোসিল তো কমন আমাদের। দেখেছি স্যার। দেখেছো? হ্যাঁ, আপনি দেখছেন, কিভাবে ডায়াগনোসিস করছেন একটু না, স্যার জানতে তুমি চাচ্ছে যে আপনারা কিভাবে না, অ্যাপ্রোচ তুমি করছেন। তুমি দেখে থাকতে তুমি কিভাবে বুঝবে সেটা হাইড্রোসিল? তুমি কোন পয়েন্টটাতে এটা বুঝছো? খালি সোয়েলিং দিকে না অন্য কোনো স্পেসিফিক পয়েন্টে তুমি বুঝতে পারছো? সোয়েলিং দেখে স্যার। হ্যাঁ, স্যার ওই যে ইলুমিনেশন লাইট দিয়ে দেখা হয়। when that is more vital. If the light transparency পাও, তাহলে you can easily say কিন্তু নন ট্রান্সপারেন্ট হলে it may not be হাইড্রোসিল, মেবি হাইড্রোসিল, সেখানে থিকেনিং হয়ে যেতে পারে, আদার থিংস হতে পারে। আচ্ছা, এবং বেস্ট ওয়ে আমি আবার তোমাকে বললাম, অ্যাসেপ্টিক ওয়েতে যদি ওখান থেকে ফ্লুইড টেনে নাও,
তাহলে ইউ ক্যান ইজিলি নো whether it is hydrocele. জাস্ট একটা নিডল ঢুকে দিয়ে দিয়েছিল। হার্নিয়ার সম্বন্ধে তোমাদের কি আইডিয়া আছে? হার্নিয়ার সম্বন্ধে হার্নিয়া দেখেছো না? দেখিনি। হোয়াট অ্যাবাউট হার্নিয়া? দেখেছি। আমি অন্যরা তো আছে, ওরা কেউ কথা বলছে না কেন? হ্যাঁ, আচ্ছা, হার্নিয়া দেখেছি। হার্নিয়া এবং হাইড্রোসিল ডিফারেন্সিয়েট করবা কিভাবে, এটা কি জানো? দ্যাট ইজ এ ভেরি সিম্পল টেকনিক। তুমি যদি হাইড্রোসিলটাকে আনে, স্ক্রুড্রামটাকে টেনে, ইফ ইউ ক্যান গেট অ্যাবাভ দিস ওয়েল, মানে সোয়েলিংটার উপরটা যদি তুমি টাচ করতে পারো, তাহলে এটা হাইড্রোসিল। আর ইফ ইউ ক্যানট গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, দেন ইট ইজ ইউনিস্ক্রুটাল এবং ইট ইজ মোস্টলি হার্নিয়া। এটা একটা সিম্পল পয়েন্ট। স্ক্রুড্রামটাকে যদি নিচের দিকে তুমি টেনে ধরো এবং এটার উপরটা যদি তুমি টাচ করতে পারো বাই ইউর হ্যান্ড, then it is really hydrocele. Then you can say it is a scrotal fluid. আর যদি তুমি টাচ না করতে পারো, then it is a ইমিউনোস্ক্রুটাল fluid. এবং হাইড্রোসিল কিন্তু ইমিউনোস্ক্রুটাল ফ্লুইড হয়, এটা স্ক্রোটাল ফ্লুইড। আর হার্নিয়াটা ইজ অলওয়েজ ইমিউনোস্ক্রুটাল ফ্লুইড। পাইল সম্বন্ধে তোমাদের কি ধারণা বলো শুনি? হাউ ডু ডিটেক্ট পাইল? পরীক্ষা করেছো না রোগীর বিষয়ে? তোমরা এখন পাইল চিকিৎসা কিভাবে করো? হাউ ডু ইউ ডু দ্যাট? বলতে পারো? নিশ্চয়ই করো, করো না নাকি করো না? বলো এমনি আপনারা জাস্ট তো উই আর ডিসকাস। অনেকে জিপি করেন, একটু হ্যাঁ, একটু কথা বলেন আপনারা কিভাবে অ্যাপ্রোচ মানে করেন। ব্লিডিংটা নিয়ে যখন তোমার আসে, তুমি একটা জিনিস মনে রেখো, when a ফিজিশিয়ানদের জন্য খুব ডিফিকাল্ট কাজ হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করা, হাইপারথার্মিয়া। এবং তুমি যদি সেটা না কমাতে পারো, তাহলে কিন্তু ইউ আর লস্ট, রোগীর কন্ট্রোল চলে যাবে। আর সার্জনদের জন্য কিন্তু সবচেয়ে কমপ্লিকেটেড কাজ হচ্ছে ব্লিডিং কন্ট্রোল করতে না পারে। দেন হি লেফট, কারণ হিজ ক্রেজি, হিজ অ্যাফ্রিক। এখন এই যে তোমার ব্লিডিংটা হয়, এটা তুমি কিভাবে তাকে অ্যাডভাইস করো? কেউ পাইছো, তাদেরকে কি অ্যাডভাইস করছো? ওরা একটু শুনি আর কি। দ্যাট ইজ নাথিং রং। সার্জারি তো অনেক পরের কথা, জেনারেল প্র্যাকটিসে তুমি তাকে কিভাবে এই কাজটা করো। এনিওয়ান, এনিওয়ান, দ্যাট ইজ নাথিং রং। উই আর জাস্ট মতগুলোকে আমরা এক্সচেঞ্জ করছি। বলো, বলতে পারবা? ডক্টর ফারুক, আপনারা তো প্র্যাকটিস করেন, বলেন একটা পেশেন্ট আসলে কিভাবে অ্যাপ্রোচ করবেন, এটা স্যার জানতে চাচ্ছে। তুমি কিভাবে করো? প্র্যাকটিস অবশ্য স্যার করিনি, কিন্তু আমরা যেটা করি স্যার, অ্যানোরেক্টাল পেশেন্ট আসলে স্যার ইনিশিয়ালি এক্সামিনেশন করি, হিস্ট্রি নিয়ে যদি বুঝি যে এটা শিওর এটা রেকটাল ব্লিডিং, তাহলে স্যার আমরা তার টপিক মানে লোকালি তাকে আমরা কিছু অয়েন্টমেন্ট জাতীয় কিছু দিই স্যার, উইথ লিডোকেইন সাপোর্টেড, মানে লোকাল অ্যানেস্থেটিক সাপোর্ট। দেয়ার ইজ নাথিং রং, কারণ অয়েন্টমেন্টটা তুমি যেটা দিচ্ছ সেটা কিন্তু সুদিং করে তার ফিসেসটাকে ল্যান্ডিং করে। জি স্যার। দ্যাটস ওকে, ইট ইজ নাথিং রং। কিন্তু ওর যে ভেরিকোসিটি যে কমাবে, সেটা কিন্তু এটাকে কমায় না। রাইট। এখন বোধহয় রেনাটার কি একটা ওষুধ পাওয়া যায় বোধহয়, ওরা দেয় কি সব ডেফলিন নাকি একটা আছে। তবে রেনাটার নরমাল না এনুস্টেট না অন্য অ্যানোস্টেট না, না, স্যার ওটা যেটা তো বলতে চাচ্ছে লোকাল। এটা নর্মাল 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 নামে পাওয়া যায় স্যার। যাই হোক, এটা ওই যে ওয়ালটাকে, আর্টারির ওয়ালটাকে স্যার, ভেনাস ওয়ালটাকে একটু স্ট্রেনথেন করে, মানে থিকেনিং করে দেওয়ার চেষ্টা করে। থিকেনিং করে স্যার। এটা এটা লং একটা টার্ম খেতে হয় স্যার, 3 মাস 6 মাস এরকম খেতে হয় স্যার, এটা লং টার্ম ইনিশিয়ালি তোমরা চেষ্টা করতে পারো, কিন্তু যদি এতে বন্ধ না, ইনিশিয়ালি স্যার। রাইট স্যার। আর ওকে কিন্তু স্টুলটাকে সফট রাখতে, সেটা কিন্তু মূল জায়গা। সেই জায়গাটা যদি তুমি না যাও, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। স্টুলটা তোমার ইয়ে রাখতে হবে। আর এমনি কে কে কার কি অভিজ্ঞতা আছে অ্যানোরেক্টাল যে তোমরা ইয়ে দেখেছো, যে এক্সামিন করছো, কেউ কি ইমপারফোরেটেড রেনাল স্পেস, কেউ দেখেছো? আমি স্যার দেখেছি, আমার এক রিলেটিভের ইয়ে হয়েছিল, বাচ্চা হয়েছিল, ওটা তো 24 আওয়ারের মধ্যেই মানে আমরা দেখে ফেলেছি আর কি।
যে মানে জানতে পারলাম। তারপরে এটা স্যার আমি মানে আমি অ্যাজ এ ডক্টর হিসেবে না, আমি রিলেটিভ হিসেবে দেখলাম আর কি। পরে কি করছিল সেই রুগীটা কোনো ফলো আপ করছিল? ওকে স্যার অপারেটিভ প্রসিডিউরে ইয়ে করেছিল আর কি। হচ্ছে যে দুটো, একটা হচ্ছে অপারেটিভ প্রসিডিউর ইনপারফোরেটেড হয়, তাহলে ইজি একটা ক্রুশিয়াল ইনজেকশন দিয়ে ডিসিজটা ডেলিভারি করে দেওয়া হয়। আর হচ্ছে যদি সেটা না উপরের যদি হয় তাহলে সেটাকে কলস্টমি করে ডাইভারশন করে দিতে হবে, সেটা মেনটেন করতে হবে। ইয়ে কি কেউ দেখেছো কোনো কি বলে যে অ্যাক্টোপিক অ্যানাসের কোনো পেয়েছো ইনহোল অ্যানাস অথবা ভেজাইনাল ওপেনিং অফ দি রেক্টাম, এটা কেউ দেখতেছো? তোমাদের নলেজে আসছে? এটা আমার এগুলো তোমরা ডায়াগনোসিস করলে এটা প্রক্টোলজিস্ট বা গাইনোকোলজিস্ট ওদের কাছে এটা দেওয়াতে বেটার। ঠিক আছে? হার্নিয়া তো তোমরা সবাই দেখো নাকি? হার্নিয়া দেখো না? হার্নিয়া, হার্নিয়ার কি অবস্থা বলো? হার্নিয়া দেখেছো? হ্যালো? স্যার হার্নিয়া স্যার অনেক দেখেছি স্যার, হ্যাঁ, হার্নিয়া অনেক 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 পাই স্যার, হার্নিয়া অনেক পাওয়া যায়। হ্যাঁ, ভেরি গুড। বলেন আপনার না না, আমি বলছি অ্যাপ্রোচ, তুমি বলেন হার্নিয়াতে কি করছেন। না তুমি হার্নিয়াটা ডায়াগনোসিস করলা কেমন সেটা তো বুঝতে হবে। হার্নিয়াটা কি করে বিস্তৃত নেই। হার্নিয়া স্যার ডায়াগনোসিস স্যার ওই স্পোর্নাল সোয়েলিং আর হচ্ছে যে স্যার গেট অ্যাবভ দ্য সোয়েলিং, এটা যখন দেখা যাচ্ছে যে পাচ্ছি মানে না, গেট অ্যাবাভ দ্য সোয়েলিং যদি হয় তাহলে তুমি কিন্তু এটা হার্নিয়া। হার্নিয়া স্যার। আর হার্নিয়া পাওয়ার পরে স্যার আমি তো ক্লিনিকে বসি স্যার, ওই সার্জন যে আছে তার পাশে তাকে দিয়ে রিফার করে দিচ্ছে স্যার। তাকে দিয়ে সার্জারি করাবে। জি স্যার, জি স্যার। সুতরাং আর এগুলো মাঝে 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 এরকম হয়েছে হার্নিয়া রোগী দেখা যাচ্ছে যে ব্যথা নিয়ে আসে, হয়তো ব্যথার জন্য হচ্ছে একটু ওষুধ দিয়ে আবার খুব দ্রুত সার্জনের কাছে পাঠা দিই স্যার, আমি রাখিনি। তোমার এখানে যেটা তুমি করতে পারো, যদি পেন নিয়ে আসে, দুইটা ওয়ে আছে অ্যাজ এ জেনারেল প্র্যাকটিশনার। ওকে একটা রিঅ্যাসুরেন্স সেডেটিভ দাও এই অবস্থা, আর ওই জায়গায় একটা আইস ব্যাগ লাগাও, আইস থেরাপি, এবং ওকে পাটা উপরে দিবে, তুলে দিলে এটা হয়তো তখন রিডিউস করে চলে যাবে। কারণ তোমার সেটআপে তো সবাই আর সার্জারি করার সুযোগ থাকে না, তখন তুমি তাকে একটা একটা ইয়ে দাও, পেন কিলার দাও, আর ওই জায়গায় যদি একটা আইস ব্যাগ পাও, তাতে হয় কি কারণ আইসের কাজ করতে সে তো সংকুচিত করে, তাই না? তো সুতরাং ও কিন্তু এটা উপরে দিকে পাঠাতে পারে। এটা একটা ইজি ওয়ে। On your setup, you can manage before you send it to the higher places. এটা তুমি সেটা করতে পারো। আর কি আছে বলো? গাইনিক বলে রেক্টাল ইয়ে কি দেখে স্কুলে কি দেখেছো? এটা অ্যাসজেনেসিস হয়ে গিয়ে করেছে, এরকম কেউ দেখেছো? না দেখো। আর স্যার আসসালামু আলাইকুম স্যার, ওই যে অ্যানাল ফিশার বা ওই মানে অ্যানাল ফিশার বিশেষ করে স্যার, এখানে ওই মাঝে মাঝে রেক্টো কেয়ার অয়েন্টমেন্ট দেওয়া হয় স্যার, দিলে পেশেন্ট গুলো খুব অভিযোগ করে যে মাথা ব্যথা খুব করে, ব্যবহারই করতে পারে না এটা। কিন্তু তোমার কাজটা হচ্ছে তোমার সেটআপে তাকে একটা রিঅ্যাসুরেন্সকে একটু কম করে দিয়ে হায়ার সেন্টারে পাঠাই দেবে, এটা হবে তোমার জন্য ইজি, তাই না? অন্য কিছু তো দরকার নেই। সুতরাং এই জায়গাটা তোমাদের ইয়ে। আর কিছু তোমাদের এই জায়গায় ডিসকাস করার আছে বলো? আমি তোমাদের ছোট ছোট কথাগুলো বলছি, খুব মানে ইয়ে যেটা দিই না, পোস্টগ্রাজুয়েট এডুকেশনের যেগুলো, সেটা এটা পোস্টগ্রাজুয়েট সময় কিন্তু এটা একটু ছোটখাটো করে ভাষা যুক্তি দিয়েছে। আর কিছু তোমাদের জিজ্ঞাসা করার আছে বলো, বা বুঝের কোনো কিছু আছে? স্যার ওই আমি স্যার কিছুদিন আগে একটা মেয়ে বাচ্চা পেলাম স্যার, মানে ওই ভ্যাজাইনাল ওপেনিং নাই স্যার, ছোট বাচ্চা মানে এই, ওরা খেয়াল করছে 1 মাস বয়স হচ্ছে এখন, ভ্যাজাইনাল ক্যানেলটা নাই। ভেজাইনাল ওপেনিং এটা রেকটাম দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ ডিফিউশনটা ওইখানে হয়ে যাচ্ছে, মানে ভেজাইনাল কনস্ট্রাকশন। এটা সেটা স্যার পেডি সার্জনের কাছে পাঠাই দিয়েছি, আর কিছু আছে নাকি? এটা তো রিকনস্ট্রাকশন অফ দি ভেজাইনাল ওয়াল তোমাকে করতে হবে, তাহলে এটা ভেরি ফিউ পিপল ইন আওয়ার কান্ট্রি নোস ইট, খুব বেশি লোক এটা জানে না। ইজ এন আনফরচুনেট, ইজ একটা ডিসএবিলিটি, কিন্তু
তোমার সেটা প্রথম হচ্ছে যে টু ডায়াগনোজ অ্যান্ড টু সেন্ড ইট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইয়ের কাছে পাঠানো যাবে। তো এটি রেয়ার, এটি কিন্তু খুব রেয়ার। তোমার জীবনে দুটো জিনিসই তুমি পাবা, কারণ একটা লিজেনে হাইড্রোসিল পাবা, হার্নিয়া পাবা, পাইলস পাবা, কি বলে পাইলস পাবা, ফিস্টুলা, হ্যাঁ, আর সাইনাস, সাইনাস পাবা। এগুলো তোমরা তোমাদের জীবনে পাবা। বাকিগুলো কিন্তু কম্পারেটিভলি রেয়ার। তো সবটাই জিনিসের একটাই তোমাকে প্রথম শর্ত হচ্ছে, যদি কনজেনিটাল এগুলো না, তাহলে দুজার অ্যাকোয়ার্ডের একটা শব্দ আছে, তুমি কোনটাকে ভালো রাখবে। স্যার স্যার আমি আরেকটা জিনিস জানতে চাই স্যার, আমার ওই ক্লিনিকে ডেলিভারি পরে বা অন্য সময় কিছু কিছু মহিলা আছে, ওনার হচ্ছে অ্যানাসে স্কিনটা ট্যাগ হয়ে রয়েছে, অ্যানাল ট্যাগ, মানে ওই ট্যাগটার কথাই তুমি, ওইটা কিন্তু তোমার কি বলে যে ট্যাগটা হলো ওই যে তোমার ওই যে চিড়ে গিয়ে যে স্কিনটা থেকে যায়, সেটা ইলংগেটেড থাকে, এটাই ট্যাগ। এটা কিন্তু ভেরি সিম্পল সাবজেক্ট, এটা কিন্তু খুব খুব সিম্পল, এবং তুমি কেন জিরো দিয়ে দেয়। এটা হচ্ছে লোকাল দিয়ে ট্যাগটাকে কেটে দাও আর ডায়ালিটেশনটা করে দিচ্ছি ও ফিঙ্গার দিয়ে। এটা যে কোনো সেট আপেই করে, এটা কোনো হায়ার মানে না। এবার মনে রাখতে হবে ওটা লোকালি দিয়ে তোমার ওই ট্যাগটাকে একটা টিস্যু পিসে দিয়ে তুমি যদি পারো ওটা কেটে দাও, ওটা সেলাই দেওয়ার দরকার নেই। আর পরবর্তীকালে তুমি তাকে ইউজ করার জন্য বা পায়খানা করার জন্য দিয়ে দাও। এই ট্যাগটা তার ওই যেটাকে আমরা বলি যে আগে যেটা বললাম, সেটা হলো সাইনাস, 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 এটা সাইনাস, সাইনাস মানে এটা চিড়ে গেছে। যেহেতু চিড়ে যাওয়ার পরে ওই আনহেলদি গ্রানুলেশন টিস্যুর জন্য এটা কিন্তু হিল আপ করে, ওই জন্য এইভাবে থেকে। এবং এটা খুবই সিম্পল সার্জারি। স্যার আমি একজন সার্জনের কাছে পাঠাইছি, উনি আবার বলছে যে এটা কিছু করা লাগবে না, এরকম থাকে ওই রকম তাহলে তোমার ওই সার্জন অনেক ভালো সার্জন, সে ওর কাছ থেকে পয়সা নিতে চায়, কথা বুঝছো? তো অনেক সার্জন আছে এটা পাইলে সার্জন, মানে এর মধ্যে সোজা কাজ আর কিছু না। নাক নাক করানো, কান করানোর মতো হি ইজ এ গুড ম্যান আর এথিক্যাল ম্যান, ও রিয়াকশন দিয়েছে। স্যার রেকটাল ব্লিডিং কি স্যার আমরা ট্রানেক্সামিক অ্যাসিড এটাকে ওরালি দিতে পারি কিনা স্যার? এইটা নিয়ে প্রশ্নটা হচ্ছে, কারণ আমি যে ওই যে সে একই মূল লক্ষ্যটা কিন্তু ওই মেনের স্কিনটাকে শক্ত করা, কিন্তু whether does it function or not, that is a $1 million question. ওরা স্ট্যাটিস্টিক দিয়ে তোমার দেখাবে এটা, এটা এমনিও ভালো, কারণ এটা কিন্তু কন্টিনিউয়াস যদি থাকে দ্যাটস এ সেপারেট, কন্টিনিউয়াস যদি না থাকে এটা কিন্তু মাঝে মাঝে বাউট আসবে, চলে যাবে। কারণ বেশি ঘাটাঘাটি, কারণ তোমাকে মনে রাখতে হবে লাইফ স্টাইলের কথা। এভরিবডিজ লাইফ স্টাইল ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট। তোমাকে সেই কথাটা আমি বলতেছিলাম, এটা একটা চরিত্র চিন্তা আছে যে তুমি কোন জায়গাটাকে সুস্থ রাখতে চাও, জিনিস না মুখটাকে। তুমি যদি মুখটাকে খুব সুন্দর রিফাইন করতে পারো, তাহলে ইউ এনার্স উইল বি। বিভিন্ন রকমের সেটা কিন্তু খেলে একদম উইল বি কমফোর্টেবল। আমার কথা এটা একদম ডক্টরোলজিস্টের কথা। তুমি খাবা তো এনার্সে কষ্ট তোমার র্যাকটামটা কমফোর্ট, এটা কিন্তু তোমার একটা জিনিসই আবার এর মধ্যে তোমাকে সবসময় মনে রাখতে হবে, লাইফ ওই লোকটাকে যদি লাইফ স্টাইলটা তুমি না বুঝো, তাহলে যে চিকিৎসাই দাও না কেন তার জন্য ডক্টর কুদ্দুস আপনি একটু আনমিউট করেন। ডক্টর কুদ্দুস আপনি আনমিউট করেন ডক্টর কুদ্দুস। না স্যার আপনার এটা শোনা যাচ্ছে স্যার, আপনাকে শুনছি আমরা। এগুলো এইভাবে তোমরা চিন্তা করবা। এবং আমি আবারও বলবো যে
চিকিৎসাটা কিন্তু তোমার প্রথম হচ্ছে তুমি যে জিনিসটা আগে ফয়সালা করবে এটাকে পরীক্ষা করে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে হোয়াট ইট ইজ, জন্মগত না অ্যাকোয়ার্ড। এটা তোমাকে প্রথম ফয়সালা করতে হবে। অ্যাকোয়ার্ডের মধ্যে যদি হয় কোন গ্রুপের, আমরা কিন্তু আরেকটা জিনিস আমরা ডিসকাস করি না, ইনফেকশন অফ দি প্রোক্টাইটিস, এটাও কিন্তু হয়। যারা বরিশালের লোক তারা কিন্তু একটা যে ঘটনায় ভুগে, সেটা হচ্ছে স্যালাইনিটি, ওখানকার যে ব্যাপারটা আমরা যে পানি ইউজ করি ওই স্যালাইন পানি দিয়ে যদি তুমি রেগুলার ইউজ করো, দ্যাট ইজ এন ইরিটেটিভ টু দি অ্যানাল, প্রথম layer। আচ্ছা, এগুলো বিভিন্ন জিনিস আছে। তোমার কাজটা কিন্তু খুব সিম্পল, অ্যাজ এ ফিজিশিয়ান ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দি থিংস ইউ মেক পেশেন্ট আন্ডারস্ট্যান্ড। ওই যে তোমার ছেড়ে দিল ওই ডাক্তার সাহেব, সে জানে কারেক্ট, ওনার অ্যাসেসমেন্ট হয়েছে যে এটা কিছু করার দরকার নেই, কিন্তু উনি কিন্তু আবার এখানে হচ্ছে পেশায় সততা হয়েছে, নিজের প্রতি পয়সা কামানোর ইয়াটা তার হয়নি। সেলিউট করি এটা, এটা কিন্তু আজকালকার দিনে আমাদের সমাজে খুব রেয়ার। আর কিছু ডিসকাস করবা, একটু বিশ্রাম নাও, পরে ক্লাস শুরু করবো আবার। স্যার ওই যে শীত বাত স্যার, এটা মানে কোন কোন ডিজিজের ক্ষেত্রে মানে উপকার কোনটা, করে? কোনটার কথা বলছো? শীত বাত স্যার, শীত বাত মানে হিপবাত, হিপবাত শীত হচ্ছে এনি ইনজুরি টু দ্য অ্যানাল রিজিয়নসে, যেহেতু এরিয়াটা ডার্টি, ওখানে কিন্তু তোমাকে সবসময় মনে রাখতে হবে ওখানে যে গ্ল্যান্ড গুলো আছে দে আর অলওয়েজ সিক্রেট, এনি ইনজুরি অর এক্সপোজ টু দ্য ইয়াতে সেটা কিন্তু আসবে। এরপর আবার অনেকের একটা কোশ্চেন আসতে পারে, পাইলসে কি আমরা হিপবাত দিব সার্জারি ছাড়া? এটা অনেকে দেয়, দেয়, কিন্তু এটার ভ্যালু কতটুকু আছে আমি জানি না। কিন্তু এনিথিং ওখানে যদি তুমি হিপবাত, গরম হিপবাত দাও তাহলে কিন্তু কিছুটা কমফোর্ট, রোগ পাতে হবে, ইট মে সিমটোমেটিক্যালি ইট ক্যান বি ফর টাইম। যেহেতু এই তার সে যদি তার লাইফ স্টাইলটা পরিবর্তন না করে তাহলে কিন্তু এগুলো খুব একটা কাজ করে না। ভেরি রেয়ারলি এ ম্যান চেঞ্জেস হিজ লাইফ স্টাইল, ভেরি রেয়ারলি। তুমি কেন দিচ্ছ সেটা তোমাকে বুঝে বলতে হবে যে ভাই এটা কিনুন না, আপনি আরাম পান, কমফোর্ট, এবং তার পেরিনিয়াল রিজিয়নটা ধরো এই যে ওয়াশের জন্য এটা কিন্তু ইনফেকশন থাকবে না এবং ইনফেকশনটা হবে না। অনিল সাহেব আমি ছেড়ে দেন নাকি? অনিল সাহেব স্যার প্লিজ, স্যার প্লিজ স্যার, ওরা যথেষ্ট ইয়ে করছে, পার্টিসিপেট করছে, এখন স্যার নেক্সট নেক্সট টাইম আমি আজকে বিপদে পড়ছি, এরপরে আমি আমার সেটিংটা ঠিক করে নেবো যদি বাড়িতে থাকি। আমাদের সবারই শুভকামনা করছি, ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। স্যার। লাভ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আসলে এটা ওদের প্র্যাকটিসের জন্য স্যার খুব ইম্পর্টেন্ট স্যার, এই যে আমি ইয়েগুলা। আমি আমি তো স্যার নলেজ আমি সবাইকে স্যার রিকোয়েস্ট করব তারা আপনার লেকচারটা রিপিটেডলি শুনবে, এবং স্যার কিন্তু একটা গাইড দেওয়ার চেষ্টা করছে। আপনারা এটার উপর ডিপেন্ড করে আরো রিসোর্স, আপনাদের হাতে প্রচুর রিসোর্স আছে, এখানে ঢুকবেন এবং এই জিনিসগুলো ক্লিয়ার করবেন স্যার। আজকাল স্যার একটা জিনিস আপনার ইয়াতে প্র্যাকটিসে যেটা হয় স্যার, মানে ইনভেস্টিগেশন নির্ভর হয়ে গেছে, রোগীর গায়ে হাত কম দেয়। বিশেষ করে স্যার এই যে রেকটাল এই ডিসঅর্ডার গুলা, অ্যানোরেক্টাল ডিসঅর্ডার গুলা স্যার হাতে দিতে চায় না। তো এর জন্য আমি রিকোয়েস্ট করবো আমাদের এখানে যারা আছেন ইয়াং ডক্টরস, এই পেশেন্টদেরকে একটু হাত দিতে হবে। পেশেন্টদেরকে আপনি যতটুকু পারেন, ইনভেস্টিগেশন তো করাবেনই, আপনি যতটুকু পারেন তাদের সাথে ওই ইন্টারাকশন করার চেষ্টা করবেন, তাতে আপনার উপর কনফিডেন্সটা অনেক বাড়বে। তারাও খুব কমফোর্ট ফিল করবে যে ডাক্তার আমাকে ভালো করে দেখছে, তারপর আমাকে ওষুধ দিয়েছে। আমি যে আমি জিনিসটা ইদানিং খুব বেশি লেকিং স্যার, খুব বেশি ওদেরকে লেকিং। কিন্তু আমি আরো একটু এখানে দিব, তোমাদের সেটআপে যদি এই জিনিসগুলো রাখো ইউ ক্যান চার্জ করতে। তুমি কিন্তু এখান থেকে আর হিস্ট্রি নিয়ে যখন তুমি এই যে এটাও তো ইনভেস্টিগেশন, ইউ ক্যান হ্যাভ এ মাইনর চার্জেস করতে। তোমার গ্লাভস খরচ হচ্ছে, তোমার প্রত্যক্ষ আছে, তোমার লাইটিনিং আছে, এগুলো কিন্তু তুমি নিজেও করতে পারো। সুতরাং আমি মনে করি কারণ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা হবে তোমার মূল উদ্দেশ্য, রুগীটাকে কমফোর্ট দেওয়া। আমাদের কিন্তু আজকাল একটা প্রবলেম হয়, রুগীদের কনফিডেন্সটা আমাদের থেকে কমে গেছে।
এই কমে যাওয়াটা কিন্তু মানে আমাদের আমাদের দুর্বলতা। কারণ রুগীর কনফিডেন্স চলে গেলে তো ডাক্তারের কাছে আসবে না। কারণ তোমার কমিউনিকেশন স্কিল এবং টু মেক হিম স্যাটিসফাইড, রিঅ্যাসুরেন্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যদি এটা না করতে পারো, ক্যান্সার তো হবেই। আমি কিন্তু এখানে ক্যান্সারের কথা বলি নেই, কারণ ক্যান্সার ইজ নট অনলি সিম্পটম, কারণ ক্যান্সার তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? সুতরাং এটা তোমাকে না বলাতে আমার মনে করেছে বেটার। আরো কিছু টুকটাক যেটা আছে সেটা হচ্ছে যে অ্যানোরেক্টাল রিজনে অনেক পেপিলোমা হয়, ওয়ার্ডস হয়, এগুলো আছে। তোমরা কেউ অ্যানোরেক্টাল রিজনে ওয়ার্ডস দেখেছো? আর আমি দেখেছি স্যার ফিমেলে, মানে ওই মোবাইলের ছবি তুলে দেখেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে ওয়ার্ডস হয়, এগুলো কিন্তু যেটা হচ্ছে যে এই যে হয় এবং ওকে রিঅ্যাসুরেন্স, এটা কিন্তু তোমার প্রাথমিক কাজ। কারণ অনেকে হয়তো একটা ওয়ার্ডস দেখে বিপদে পড়ে যায়, এটা হতে পারে। আরো আরো অনেক শুধু হয় না তা না। আমাদের যে সুডোমি, পার্টিকুলারলি ইন সাম প্লেস, তাতে ওদের যে রেকটাম ফানেল শেপের হয়েছে, আর সেটা একটা ব্যাপার। এগুলো অনেক কিছু আছে। আমি মনে করি যে হিস্ট্রিটা নিয়ে তুমি যদি একটা ডায়াগনোসিসটা করতে পারো এবং ওকে যদি রিঅ্যাসিওর করতে পারো, এবং ইফ ইউ ক্যান বিল্ড কনফিডেন্স অন হিম, দ্যাট মিন্স যে এটাই তোমার ডাক্তারি ওষুধ দিয়ে ডাক্তারি হয় না, এগুলো আমরা পারবো না। ঠিক আছে, ঠিক আছে। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি সকলকে ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। না তো, না, কেন সূর্য গেছে? সূর্য দিছিল না আমি দিয়ে বলছি? কখন আর দিছি? কখন? হ্যাঁ, তো সূর্য করে দেখতে গাড়ি নিয়ে বাইরে গেছে, সূর্যটা একটু তৈরি করবে, কারণ তো বিকাল আসতে হবে, একটু কথা বলবো। So, good luck for all. দেখা হবে। ঠিক আছে। জি স্যার, আদাব স্যার।